সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে ফের সরব কর্মী সংগঠন। 1 এপ্রিল 2026 থেকে প্রাপ্য 4% ডিএ, গ্র্যান্ট ইন এইড কর্মী এবং কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া ডিএ অথবা ডিআর নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। অন্যদিকে অষ্টম বেতন কমিশনের রিপোর্ট জমা দেওয়ায় সময়সীমা নিয়েও কেন্দ্রের তরফে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। অষ্টম বেতন কমিশনের সুপারিশ কবে জমা পড়বে, নতুন বেতন কবে থেকে কার্যকর হতে পারে, 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হলে সম্ভাব্য এরিয়ায় কিভাবে হবে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, রাজ্য সরকারি কর্মীদের উপর এর প্রভাবই বা কি, এই ভিডিওতেই জানুন ডিএ এবং 8 পে কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট। একদিকে সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে শুনানি, ওদিকে সময় পেরিয়ে চলেছে। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মেটাতে রাজ্য পদক্ষেপ শুরু করলেও 2009 সালের রূপা মেনে গ্র্যান্ট ইন এইড অ্যান্ড কেএমসি এলাকায় বসবাসকারীদের এখনও বকেয়া ডিএ মেলেনি বলে অভিযোগ। আর এই নিয়ে ফের আওয়াজ তুলল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছেন, 1/4/2026 থেকে 4% ডিএ অধরা, অথচ পুজোর আগে বেতনের সঙ্গে 20% ডিএ, এই বার্তা আর কতবার শুনতে হবে। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, পুজোর আগেই বেতন এবং 20% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আগামী অক্টোবর মাস থেকেই 20% হারে ডিএ কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, রাজ্য ও কেন্দ্রের ডিএর ব্যবধান কমিয়ে আনা হবে এবং বকেয়াও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেন, আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি, পুজোর মাসে পুজোর আগে অক্টোবরেই বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। এদিকে মলয়বাবুর অভিযোগ, গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ বা এখনও যে কলকাতা কর্পোরেশন এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন তাদের বকেয়া ডিএ এখনও কেন দেওয়া হচ্ছে না, সেই বার্তা তো মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শুনতেই পাওয়া যাচ্ছে না। একই সাথে সরকারি আদেশনামা জারি হলেও কেন এখনও বকেয়া মহার্ঘ ত্রাণ পেলেন না কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় বসবাসকারী পেনশনভোগীরা, সেই প্রশ্ন তুলেও বারে বারে সরব হয়েছেন মলয়বাবু। কবে বকেয়া ডিএ নিয়ে জট খুলে আপাতত সেই অপেক্ষায় রয়েছেন এই সকল কর্মীরা। অন্যদিকে অষ্টম বেতন কমিশন নিয়ে চর্চা সরকারি কর্মীদের মুখে মুখে। কবে থেকে বাড়তি বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, প্রশ্ন দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে। কমিশনের কাজের অগ্রগতি নিয়ে নানা জল্পনার মাঝেই এবার সংসদে আনুষ্ঠানিকভাবে অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে কমিশনের নির্ধারিত সময়সীমা, বেতন কার্যকরের সম্ভাব্য তারিখ এবং এরিয়ার পাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। কবে থেকে অষ্টম বেতন কমিশন অনুযায়ী মাইনে পাবেন, অষ্টম বেতন কমিশনের কাজ কতদূর এগিয়েছে এবং কর্মীদের নতুন বেতন কবে থেকে কার্যকর হতে পারে, সেই বিষয়ে রাজ্যসভায় প্রশ্ন ওঠে। তার জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, 2027 সালের 3রা মের মধ্যেই অষ্টম বেতন কমিশনে সুপারিশ জমা দিতে হবে। এরপরই তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। অর্থ প্রতিমন্ত্রী আরও জানান, 2025 সালে 3রা নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করেছে সরকার। কমিশনের বেতন বৃদ্ধির সুপারিশের জন্য 18 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কেন্দ্রীয় সরকারকে কোনো আপডেট বা রিপোর্ট জমা দিতে হবে না কমিশনকে, তারা স্বাধীনভাবে নিজেদের কাজ করে যেতে পারবে। কমিশনের উপর নির্দিষ্ট সময়ের মধ্যে সুপারিশ তৈরির দায়িত্ব থাকলেও মাঝপথে সরকারের কাছে অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। এখন সবথেকে বড় প্রশ্ন, কর্মীদের হাতে কবে পৌঁছবে সংশোধিত বেতন? সরকারের বর্তমান অবস্থান অনুযায়ী কমিশনের চূড়ান্ত রিপোর্ট 2027 সালের মে মাসের মধ্যেই জমা পড়তে পারে, তবে বেতন কার্যকরের সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় লাগবে। সরকার কমিশনের সুপারিশ বিবেচনা করে চূড়ান্ত অনুমোদন দিতে কয়েক মাস সময় নিলে সেই সময়ের আর্থিক ক্ষতি কর্মীদের বহন করতে হবে না।
কারণ 2026 সালের 1 জানুয়ারি থেকে নতুন বেতন চালু হওয়ার আগের সময় পর্যন্ত যত টাকা বকেয়া থাকবে তা এককালীন এরিয়ার হিসেবে মিটিয়ে দেওয়া হবে। বর্তমান হিসেব অনুযায়ী প্রায় 16 থেকে 18 মাসের বকেয়া পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এর আগেও একই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে। সেই অভিজ্ঞতা মাথায় রেখে অনেকেরই ধারণা অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হতে পারে। তবে বেতন ঠিক কতটা বাড়বে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে বা অন্যান্য ভাতা কিভাবে সংশোধন করা হবে সেই বিষয়ে এখনো কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি। কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা পড়ার পর কেন্দ্র সরকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করলে তবেই পুরো ছবিটি পরিষ্কার হবে। তাই আপাতত অষ্টম বেতন কমিশনের রিপোর্ট এবং কেন্দ্রের পরবর্তী ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগী। ডিএ এবং অষ্টম বেতন কমিশন বিষয় দুটি আলাদা কিন্তু পরস্পর সম্পর্কিত। বেতন ভাতা ইস্যুকে সামনে আনছে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ এবং কেন্দ্রের অষ্টম বেতন কমিশন। সাম্প্রতিক তথ্য মিলিয়ে বিষয়টি এভাবেও বোঝা যায়। 1. পশ্চিমবঙ্গের ডিএর ক্ষেত্রে এখন কি হচ্ছে? রাজ্য সরকারের ঘোষণায় 2026 সালে ডিএতে বড় বৃদ্ধি হয়েছে। আগে 18% ডিএ থাকলেও নতুন ঘোষণায় তা 20% পয়েন্ট বাড়িয়ে 38 করার কথা জানানো হয়েছে, যার সুবিধা কর্মী এবং পেনশনভোগীদের দেওয়ার কথা। এরপর 28 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন দুর্গাপুজোর আগে অক্টোবর মাসের বেতন দেওয়া হবে এবং অতিরিক্ত 20% ডিএও দেওয়া হবে। একই সঙ্গে কেন্দ্র এবং রাজ্যের ডিএর ব্যবধান কমানোর কথাও জানিয়েছেন তিনি। কিন্তু এখানেই তৈরি হচ্ছে কর্মীদের প্রশ্ন। নতুন ডিএ পাওয়া আর পুরনো বকেয়া ডিএ মেটানো এক বিষয় নয়। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অভিযোগ মূলত সেই জায়গাতেই। তাদের বক্তব্য অনুযায়ী নির্দিষ্ট কিছু শ্রেণীর কর্মী এবং পেনশনভোগী, বিশেষ করে গ্র্যান্ট ইন এইড এবং কেএমসি এলাকার সঙ্গে যুক্ত অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ অথবা ডিআর নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। অর্থাৎ সরকারের নতুন ঘোষণা ভবিষ্যতে ডিএ নিয়ে আশ্বাস দিলেও কর্মীদের একাংশ জানতে চাইছেন আগের সময়ের পাওনাগুলির ক্ষেত্রে সুনির্দিষ্ট অর্থ প্রদানের সময়সূচি কোথায়। 2. 1 এপ্রিল 2026-এর 4% ডিএ নিয়ে প্রশ্নটা কি? কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন 1 এপ্রিল 2026 থেকে প্রাপ্য 4% ডিএ এখনো অধরা। এখানে মূল প্রশ্নটা হচ্ছে নতুন করে 20% ডিএ দেওয়ার ঘোষণা হলেও তার আগে যে ডিএ বৃদ্ধিগুলি কার্যকর হওয়ার কথা ছিল সেগুলির এরিয়ার বা বকেয়া অংশ সংশ্লিষ্ট সব শ্রেণীর কর্মী পেনশনভোগী পেয়েছেন কিনা। এই কারণেই কর্মী সংগঠনের তরফে বারবার দাবি উঠছে কোন শ্রেণীর কর্মীরা বকেয়া পাবেন, কোন তারিখ থেকে বকেয়া হিসেব হবে, গ্র্যান্ট ইন এইড কর্মীদের ক্ষেত্রে কি ব্যবস্থা, কেএমসি এলাকার অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ ডিআর কবে দেওয়া হবে, ঘোষিত ডিএ এবং বকেয়া ডিএ দুটির আলাদা সময়সূচি কি। 3. সুপ্রিম কোর্টের মামলাটিও কেন গুরুত্বপূর্ণ? ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দীর্ঘদিনের আইনি লড়াই রয়েছে, তাই সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়া কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। তবে মামলার পরবর্তী শুনানি এবং রাজ্য সরকার বাস্তবে কতটা ডিএ এরিয়া দিচ্ছে দুটি বিষয় আলাদা করে দেখতে হবে। আদালতের মামলার ফলাফল ভবিষ্যতের বকেয়া এবং ডিএ সংক্রান্ত অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার যে ডিএ দেওয়ার ঘোষণা করেছে সেটি প্রশাসনিকভাবে বাস্তবায়ন করার বিষয়ও আলাদা। 4. এবার আসা যাক অষ্টম বেতন কমিশনে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 28 অক্টোবর 2025-এ কমিশনের টার্মস অফ রেফারেন্স অনুমোদন করেছে। কমিশনকে গঠনের তারিখ থেকে 18 মাসের মধ্যে সুপারিশ জমা দিতে হবে। 3রা নভেম্বর 2025-এর সরকারি রেজলিউশন অনুযায়ী কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক পুলক ঘোষ এবং সদস্য সচিব পঙ্কজ জৈন। কমিশনের কাজের মধ্যে রয়েছে বেতন, ভাতা, অন্যান্য সুবিধে, পেনশন, গ্র্যাচুইটি এবং বিভিন্ন অ্যালাওয়েন্স পর্যালোচনা করা। তাহলে 2026 সালের 1 জানুয়ারি থেকেই কি বেতন বাড়ছে? এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
সরকারি টার্মস অফ রেফারেন্সে বলা হয়েছে, সাধারণ 10 বছরের প্রবণতা অনুযায়ী অষ্টম বেতন কমিশনের সুপারিশের প্রভাব 1 জানুয়ারি 2026 থেকে প্রত্যাশিত হতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে 1 জানুয়ারি 2026 এই কর্মীদের হাতে সংশোধিত বেতন চলে আসবে। কারণ আগে কমিশনকে তথ্য সংগ্রহ, কর্মী সংগঠন এবং অন্যান্য পক্ষের মতামত, বেতন কাঠামো পর্যালোচনা, সুপারিশ তৈরি, রিপোর্ট জমা, কেন্দ্রের অনুমোদন, নতুন বেতন কাঠামো কার্যকর, এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। 18 মাসের সময়সীমা কেন এত গুরুত্বপূর্ণ? কমিশন 3রা নভেম্বর 2025 থেকে কাজ শুরু করলে 18 মাসের সময়সীমা অনুযায়ী 2027 সালের মে মাসের গোড়ার দিকে রিপোর্ট দেওয়ার সময়সীমা তৈরি হয়। অর্থাৎ 2026 সালের মধ্যেই নতুন বেতন কাঠামো হাতে পাওয়ার সম্ভাবনা নিয়ে যে নানা জল্পনা চলছে, সেটিকে সরকারি সময়সীমার সঙ্গে মিলিয়ে দেখা দরকার। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, কমিশন প্রয়োজন মনে করলে কোনো নির্দিষ্ট বিষয়ে অন্তর্বর্তী রিপোর্ট দেওয়ার কথাও বিবেচনা করতে পারে। তাহলে কর্মীরা কি এরিয়ার পাবেন? এখন এটাই সবথেকে বড় প্রশ্ন। যদি সরকার শেষ পর্যন্ত নতুন বেতন কাঠামোর কার্যকর তারিখ 1 জানুয়ারি 2026 ধরে নেয়, কিন্তু বাস্তবে সংশোধিত বেতন তারপরে চালু হয়, তাহলে ওই সময়ের পার্থক্য বকেয়া হিসেবে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে এখানে সতর্ক থাকা জরুরি। এখনই নিশ্চিত করে বলা যায় না যে 16 থেকে 18 মাসের পুরো বেতন ব্যবধান অবশ্যই এককালীন এরিয়ার হিসেবে দেওয়া হবে। কারণ এখনো জানা যায়নি নতুন পে ম্যাট্রিক্স কেমন হবে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, বেসিক পে কতটা বাড়বে, ডিএ কিভাবে নতুন কাঠামোয় মিশবে, এইচআরএ, টিএ সহ অন্যান্য অ্যালাওয়েন্স কিভাবে সংশোধিত হবে, পেনশন কতটা বাড়বে। সরকার কোনো তারিখ থেকে বাস্তবে সংশোধিত বেতন কার্যকর করবে। এই বিষয়গুলি কমিশনের সুপারিশ এবং পরে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এত আলোচনা কেন? ফিটমেন্ট ফ্যাক্টর হলো নতুন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধরা যাক কোনো কর্মীর বর্তমান বেসিক পে 30,000। যদি কোনো নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়, তাহলে নতুন বেসিক পে নির্ধারণের হিসেব অনেকটাই তার উপর নির্ভর করবে। কিন্তু এখন সরকারিভাবে কোনো ফিটমেন্ট ফ্যাক্টর চূড়ান্ত হয়নি, তাই সোশ্যাল মিডিয়ায় 2.57, 2.86, 3.0 বা তার বেশি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে যে বিভিন্ন হিসেব দেখা যায়, সেগুলিকে সরকারি ঘোষণা হিসেবে ধরা উচিত নয়। অষ্টম কমিশনে শুধু বেসিক স্যালারি নয়, কমিশনের কাজ শুধু বেসিক পে বাড়ানো নয়। সরকারি টার্মস অফ রেফারেন্স অনুযায়ী কমিশন আরও অনেক বিষয় পর্যালোচনা করবে, যেমন বেতন, অ্যালাওয়েন্স, পেনশন, গ্র্যাচুইটি, বোনাস। অর্থাৎ শেষ পর্যন্ত কর্মীদের হাতে মাসে কত টাকা আসবে, সেটি শুধু বেসিক পে বৃদ্ধির উপর নির্ভর করবে না। হাই নিউজ নেটওয়ার্ক।